বন্ধ ঘরে দরজার ভেতরে সারা ঘর ভেসে যাচ্ছে মায়াবী নীলচে আলোতে। বাইরে থেকে শোনা যাচ্ছে চিৎকার চেঁচামেচির আওয়াজ। নাইট ল্যাম্পের নীল আলোতে চোখ বন্ধ করে বসেছিল রিক্তা। দম বন্ধ লাগছে, নিঃশ্বাস নিতে পারছে না ও। হাত পাগুলো কেমন অবশ অবশ মনে হচ্ছে। ঝড় উঠেছে বাইরে, বৃষ্টির আওয়াজ, হাওয়ার শস্য শব্দ শোনা যাচ্ছে। ঝড় উঠেছে মনের ভেতরেও। কোনোভাবে উঠে গিয়ে জানালাটা খুলতেই হাওয়ার ঝাপটার সাথে এক পশলা বৃষ্টির জল গায়ে এসে ভিজিয়ে দিল ওকে। মনে হলো শিরা ধমনির ভেতরে জ্বলতে থাকা রক্তটা যেন বরফ হয়ে গেল এক ঝাপটায়। ঘোর কাটতেই বিছানার উপরে উপুর হয়ে শুয়ে পাশ বালিশটাকে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে কেঁদে উঠল। বিড়বিড় করে বলল, তোমরা ঠিক বলেছিলে মা, আমি ভুল ছিলাম বাবা, আমি পারিনি, আমি হেরে গেছি। দরজাটা খোলার আওয়াজে শাড়ির আগছালো আঁচলটা টেনে নিল গায়ে। অন্ধকারে কেন বসে আছো? নাইট ল্যাম্প জ্বালিয়ে। মৈনাক লাইটটা অন করতেই চোখটা বন্ধ করলো রিক্তা। লাইটটা নিভিয়ে দাও প্লিজ, এত আলো আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কিচ্ছু না, শরীরটা খারাপ লাগছে, আমায় একটু একা থাকতে দাও তুমি। সব ছোট ছোট ব্যাপারে কেন এত টেনশন নাও বলো তো, বুঝতে পারি না। দেখো, আমার এসব নিয়ে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই। কথা বাড়িও না প্লিজ। কেন সব কথা নিয়ে এত বাড়াবাড়ি করো রিক্তা? ওরা আমার বাবা মা, যদি কিছু বলেও থাকে তাতে এত খারাপ লাগার কি আছে? ও তাই তো, ঠিকই বলেছো তুমি, বাবা মার কথা সবসময় ঠিকই হয়, তা ভালোভাবে বুঝি এখন আমি। তোমার উপরে অন্ধের মতো বিশ্বাস করার ফল আজ পাচ্ছি। দোষ ওদের দিচ্ছি না আমি, সব থেকে বেশি দোষ তো আমার। এই জন্যই তো বিয়ে করেছিলে তুমি আমায়, আশ্বাস দিয়ে বলেছিলে ভালো রাখবে আমাকে। কে বলেছিল তোমায় তোমার বাবার টাকায় আমাকে একটা আংটি কিনে দিতে? এর থেকে ভালো গিফট সত্যিই তুমি আমায় দিতে পারতে না আমাদের অ্যানিভার্সারিতে। কথাগুলো বলতে বলতে হাঁপাতে থাকে রিক্তা। যদি একটু সম্মান করো আমায়, ভালোবাসো, আমাকে দেওয়া আংটিটা ফেরত দিয়ে টাকাটা এনে দেবে বাড়িতে। আচ্ছা, ভুল হয়ে গেছে আমার। তুমি শান্ত হও, শরীর খারাপ হবে। যেদিন তুমি নিজের উপার্জন করে একটা ছাপা শাড়িও কিনে দেবে আমায়, সেদিন গর্ব করে পরবো আমি সবার সামনে। আচ্ছা, আমি কথা দিলাম, আমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করব। আর কারুর কাছে তোমায় ছোট হতে দেব না। একটু সময় দাও। কেন একটা চাকরি করছো না? কেন চাকরিটা ছেড়ে দিলে? আমি নিজের একটা কিছু করতে চাই। আমি আর 5 জনের মতো হচ্ছি না রিক্তা, তাই একটু সময় নিচ্ছি। আমি পারছি না। কেন বুঝতে চাও না তুমি মৈনাক? তুমি আমার কাছে এসো। মৈনাক হাতটা ধরে কাছে টানতেই ওকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে রিক্তা। সেই স্কুলের দিনের শার্ট প্যান্ট আর স্কার্ট টপের প্রেম, ওদের ছেলেবেলার খুনসুটি মারপিট কখন যে অবিচ্ছেদ্য সম্পর্ক হয়ে উঠেছিল কে জানে। কলেজ জীবন চলার পথ আলাদা হলেও আলাদা হয়নি মনের রাস্তা। সম্পর্কের কথা যদিও সবাই জানতো আগের থেকেই, তবুও হঠাৎ করে রিক্তার বাবার ক্যান্সার সাসপেক্ট হতেই সবাই বেশ ভয় পেয়েছিল। তাড়াতাড়ি করে বিয়েটা করতে বাধ্য হয়েছিল ওরা কাউকে না জানিয়েই। এমনিতেও বেশ অবস্থাপন্ন বাড়ি ছেলে। রিক্তা সাধারণত মধ্যবিত্ত বাড়ির মেয়ে, যে রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছে, মানিয়ে চলা কী জিনিস তার পক্ষে জানা সম্ভব নয়। তাই রিক্তাও বলেছিল মৈনাককে, অথচ ওর জিদের কাছে কোনো যুক্তি ধোপে টেকেনি। রিক্তাকে তার মা বলেছিলেন, বিয়ের পর যার হাত ধরে এত বড় সিদ্ধান্ত নিলি, তারই তো পায়ের তলার মাটিটা শক্ত নয়। ভারসাম্য বজায় রেখে সংসারে টিকে থাকতে পারবি তো? মৈনাক আশ্বাস দিয়েছিল ওকে, খুব তাড়াতাড়ি MBAটা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে সব দায়িত্ব নেবে রিক্তার। শুধু 2 বছরের অপেক্ষা। ভালোবাসার স্রোতে গা ভাসিয়েছিল রিক্তা ভরসা করে। বিয়ের পরে ইচ্ছে ছিল রিক্তার পোস্ট গ্র্যাজুয়েশনটা করে কলেজ সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নেবে, অথচ পড়ার ইচ্ছের কথা জানাতেই শুনতে হয়েছিল, তোমাদের শখ মেটাতে একজনের জায়গায় 2 জনের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। পড়ার ইচ্ছে থাকলে হয় নিজের বাবাকে বলো, নয় তোমার বরকে বলো টাকার জোগাড় করতে। বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। সেদিনের পর সেই কথা মুখেও আনেনি ও। ওর খাওয়া পড়া সবটাই যেন অযথা অপচয়। তাই সুখ তো দূরে থাক, সাধ্যটুকু অসাধ্য। অথচ মৈনাকের শিথিলতা বাড়ছিল প্রতিনিয়ত। নিজের বাবা মার কথা ওর গায়ে লাগে না ঠিকই, কিন্তু যখনই সবাই রিক্তার সামনে মৈনাককে নিয়ে খারাপ কথা বলে মরে যেতে ইচ্ছে করে ওর। বাবা মাকেও বলতে পারে না কিচ্ছু। সত্যি তো, সব দোষ ওর একার। সিদ্ধান্ত ওর, তাই দায়ভার শুধুই ওর। সেদিন খাবার টেবিলে বসে মৈনাক বলল, বাবা, একটা স্টার্ট-আপ শুরু করার কথা ভাবছি। যদি একটু টাকার ব্যবস্থা হয়ে যায় খুব ভালো হয়। হাতের ভাতটা আর মুখে উঠল না রিক্তার। অজানা আশঙ্কায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। মৈনাক কথার উত্তর না দিয়েই শ্বশুরমশাইকে বললেন, মাংসটায় ঝাল কে দিয়েছে? কতবার বলেছি আমারটা আলাদা করে তুলে রাখতে। কে আবার?
তোমার ছেলের বউ নবাব নন্দিনী। বাবা মা তো কিছুই শেখায়নি ওকে, বড়লোকের আহ্লাদি মেয়ে। আজ শরীরটা ভালো ছিল না মা। কমলাদিকে বলেছিলাম, ও হয়তো খেয়াল করেনি। কতবার না তোমায় বলেছি মুখের উপরে কথা না বলতে। তোমার তো সুখের শরীর, যখন তখন খারাপ হয়। আমার রাগটা ওর উপরে দেখিও না প্লিজ। তোমাকে তো কিছু বলারই নেই, এত লোক চাকরি করছে, তুমি একটা চাকরি করতে পারো না? কি করতে চাও সব নিজেই করো, কিছু আশা করবে না আমার কাছে। আইডিয়াটা খুব ভালো বাবা, একবার শুনে দেখো। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যদি করে দাও, বাকিটা আমি ব্যবস্থা করব কোনোভাবে। আগেই তোমায় বলেছি আমার কাছ থেকে কিছু আশা করবে না। রিক্তা তখন ঘামছে দরদর করে, অন্ধকার হয়ে আসছিল চোখের সামনেটা। রিক্তার মা হওয়ার খবরটা এলো পরের দিন। হ্যাঁ, ও সন্তান সম্ভবা। কনফার্মেশন রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৈনাক ছুটে এসে জড়িয়ে ধরল ওকে। তখনও আনন্দে পাগলও। অথচ মৈনাকের আনন্দের মাঝে বাড়ির বাকিদেরও উদাসীনতা চোখ এড়াল না ওর। শাশুড়ি রিক্তাকে একা পেয়ে বলেন, এটাই বাকি ছিল এই বুড়ো বয়সে, আর কত বোঝা চাপাবে আমাদের উপরে। বরের 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই, আর তোমার কিছু করার তো প্রশ্নই ওঠে না। একটু সাবধান হওয়া কি উচিত ছিল না তোমাদের? হাত পাগুলো তখন রাগে কাঁপছিল থরথর করে। দুঃখে অভিমানে পাথর চোখে জল আসেনি এক বিন্দু। অথচ হয়তো বাইরে বৃষ্টি ঝড় চলেছে তখনও অঝরে। কত ছোট মন হতে পারে, যার হৃদস্পন্দন এখনো শুরু হয়নি, তাকে নিয়েও এত অবহেলা। পরের দিন সকালে বিছানার পাশে মৈনাক পায় না রিক্তাকে। ঘুম ভেঙে না, কোথাও নেই ও। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখেছে, বাপের বাড়িতে তো যায়নি, কোনো বন্ধুর বাড়িতেও না। এভাবে না বলে কোথাও যাবার মেয়ে তো নয়। বেলা তখন 12টা। ফোনটা বেজে ওঠে। স্ক্রিন সেভারে রিক্তার নম্বর। ফোনটা হাতে তুলে নিয়ে উত্তেজিত হয়ে বলে ওঠে মৈনাক, কোথায় তুমি? ফোন কেন অফ ছিল? কাউকে কিছু না বলে কোথায় চলে গেছো এই শরীর নিয়ে? পাশ থেকে শাশুড়ির কথাগুলো কানে ভেসে আসে। এ তো হবারই ছিল, বলেছিলাম এই জন্যই বউকে বেশি মাথায় ওঠাবি না, নিজের সীমা ভুলে যাস, আরও কর আদিক্ষেতা, অসুবিধাই হবে। দেখ তাই পালিয়েছে। হা ঘরের মেয়ে, এর থেকে বেশি আর কি করবে? তোমার পায়ে পড়ছি মা, একটু চুপ করো। ও কোথায় আছে আগে জিজ্ঞেস করতে তো দাও। প্লিজ কথা বলো রিক্তা, তোমার মাকে বলে দিও আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। আর এত নাটক করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই অভিনয় ভালোই জানেন। মানেটা কি? ছেড়ে গেছো মানে? আর তুমি? আমি আমাদের সম্পর্ক, আমাদের সন্তান, আমি হসপিটালে আছি আপাতত। আমাদের সন্তান আর নেই, আমি নিজের হাতে শেষ করে ফেলেছি সব। ওর গলাটা শক্ত, কঠিন, অন্তঃশ্বাস শূন্য। কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কোন অধিকারে তুমি এত বড় একটা সিদ্ধান্ত একাই নিলে? কে দিল তোমাকে এই অধিকার? হ্যাঁ, এই অধিকারটুকু শুধুই আমার, তাছাড়া তো আমার আর কোনো অধিকার ছিল না কোনোদিন তোমাদের সংসারে। আর কোন সাহসে একটা প্রাণকে এই পৃথিবীতে নিয়ে এসে তাকে অবহেলা করব বলতে পারো? একবারই লোকের সামনে যেদিন আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলে, সেদিন ভেবেছিলাম সত্যি হয়তো তুমি নেবে আমার দায়িত্ব সম্মানের সাথে। যে নিজের বউয়ের আর নিজের দুমুঠো ভাত আর লজ্জা ঢাকবার জন্য একটা কাপড়ের সংস্থান করতে নিজের বাবা মার উপরে নির্ভর করে, সে আবার কোন সাহসে সন্তানের বাবা হতে চায়? একটা অকর্মণ্য, অপ্রয়োজনীয় মানুষ, যাকে সংসারে কেউ সম্মান করে না, বিন্দুমাত্র মর্যাদা নেই, যার লজ্জাবোধও নেই, তার আবার এত অধিকার কিসের? ছি, এত ছোট তুমি। এই তোমার ভালোবাসা? আমাকে একটু সময় দিতে পারো না তুমি? শুধু অর্থটাই তোমার কাছে সব? হ্যাঁ, যে বাবা মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তাদের কাছে যদি তোমার থেকে টাকার মূল্য বেশি মনে হয়, তাহলে আমি কে? শোনো, ওসব ভালোবাসা টাকা না থাকলে দুদিনেই উবে যায়। আর আমি তো চেষ্টা করে দেখলাম 2 বছর, কিছু পেলাম? আর আমি যে তোমায় ভালোবাসলাম, আমার কথা ভাবলে না? যেদিন যোগ্যতা অর্জন করতে পারবে সেদিন ভাববো। আমি আমার বাবা মার কাছেই থাকবো। আশা করি তুমি আমায় বিরক্ত করবে না। আমি আর কোনো যোগাযোগ রাখতে চাই না তোমার সাথে, কথাটাকে মনে রেখো। কোনো কথা বলতে পারে না মৈনাক। আগুনে ঘি ঢালার মতো অসংখ্য বাক্যবাণ বর্ষণ হতে থাকে। ত্রুটি হয় না রিক্তাকে মৈনাকের চোখে ছোট করার কোনো প্রচেষ্টার। অথচ আরেকটা মানুষ এতদিন নিজের সব আত্মত্যাগ, নিজের সব ভালোবাসার সমস্ত দাবি, সব কিছু অস্বীকার করে এতটা দূরে কত অভিমানে চলে গেল, কেউ জানতে চাইল না সেই কথা। শুধু মৈনাক মানতে পারছিল না রিক্তার কথাগুলো। ওর বারবার মনে হচ্ছিল, এ তো রিক্তা না, ও তো এরকম কথা বলতেই পারে না। আজ তবে এই কথাগুলো কি করে ও বলল? মাঝে পেরিয়ে গেছে 5টা বছর। রিক্তাকে ছেড়ে বাঁচবে কিভাবে, এটা নিজেকে বোঝাতে সময় লেগেছিল মৈনাকের অনেক। কিন্তু সেই শিথিল আগোছালো মৈনাক পাল্টেছে নিজেকে পুরোপুরি। চেহারার সাথে পাল্টেছে জীবনযাত্রা।
এই মৈনাক আর প্রাণ খুলে হাসে না, কারোর সাথে বেশি কথা বলে না। স্বাধীনভাবে কিছু করার সব ইচ্ছে হারিয়ে গেছে সময়ের সাথে সাথে। যে মৈনাক কখনো চাকরি করতে চাইতো না, 2 বছর চাকরি করছে, তবু এত ব্যর্থতার মাঝে স্বপ্ন দেখাটা ছাড়তে পারেনি। একটা স্টার্ট আপ শুরু করার জন্য প্রায় সব প্রস্তুতি শেষ। সামনের রবিবার খুব বড় একজন ইনভেস্টরের সাথে মিটিং। প্রজেক্টটা এপ্রুভ হয়ে গেলে এতদিনের স্বপ্নগুলো সত্যি হয়ে যাবে হয়তো। মৈনাকের বাবার এত সম্পত্তি থাকা সত্ত্বেও মৈনাক যেন আর একটা কানা করিও নিতে চায় না এদের থেকে। তবুও সন্তান হিসেবে মায়ের প্রতি যেটুকু কর্তব্য সবও পালন করছে। শুধু শ্রদ্ধা হয়তো করতে পারবে না, আর রিক্তাকে হারানোর যন্ত্রণা থেকে সারাদিনের কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেও। যেন পৃথিবীতে আর কারুর সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই, কিছু এসে যায় না কারো ভালো বা খারাপে। মাঝে মাঝে শুধু চোখ বন্ধ করলেই রিক্তার সেই দিনের সেই কথাগুলো কানে ভেসে আসে। মনে হয় যেন এখানেই আছে, এখানে ওখানে ওর হাসির আওয়াজ শুনতে পায়, গায়ের গন্ধ পায়। বাবা মারা গেছেন মৈনাকের, মায়ের তেমন রক্তের তেজও নেই। এই বাড়ি এখন জনমানব শূন্য। মাঝখানে 1-2বার অন্য সূত্রে খবর নেওয়ার চেষ্টা করেছিল মৈনাক রিক্তার। রিক্তার বাবা ওদের বিয়ের পরেই মারা যান। রিক্তা ফিরে আসার পর ওর মা এখানে সব সম্পত্তি বিক্রি করে দিয়ে ওকে নিয়ে চলে যান বাইরে। কারুর কাছে চেষ্টা করেও কোনো ঠিকানা পায়নি মৈনাক। অথচ ওর কাছ থেকে ডিভোর্সের কোনো কাগজও আসেনি, না এসেছে কোনো দাবি দেওয়া। তবুও মৈনাক চেয়েছিল যে কোনো ছুতোতে আরও একবার ও কথা বলুক ওর সাথে। তবে চাইলেই কি সব হয়? হয়নি সেসব কিছুই। কোনো খবর আসেনি ভালোবাসার বা অবহেলার। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে। ইনভেস্টরের সাথে আজকে ফাইনাল মিটিং। প্রেজেন্টেশনটা ইমপ্রেসিভ হওয়া খুবই দরকার। কোনো কিছুতে খুঁত রাখিনি মৈনাক। সকালে তৈরি হয়ে বেরোনোর সময় টেবিলে রাখা ওর আর রিক্তার ছবিটা হাতে নিয়ে বলে, মৈনাক, আমি অকর্মণ্য দায়িত্বহীন নই। আজ যদি তুমি থাকতে আমার সাথে, তাহলে বুঝতে হয়তো এটা যে আমাকে পারতেই হবে। বিশ্বাস করো, বাবার একটা টাকাও আমি নিইনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10:30 বেজে গেছে। অনেকটা রাস্তা ড্রাইভ করতে হবে। মিটিংটা 11:30 থেকে। বেশ একটু তাড়াতাড়ি করেই গাড়িটা ড্রাইভ করছিল। মাথার মধ্যে অনেক কিছু চলছিল সাথে সাথে। আজ থেকেই হয়তো নতুন জীবনের শুরু। তবে মনটা ভালো নেই। এত কিছুর মাঝে নিঃসঙ্গতা, একাকিত্ব। ড্রাইভ করতে করতে বারবার ওদের সন্তানের কথা মনে পড়ছিল মৈনাকের। যে সন্তানকে পৃথিবীর আলো দেখাবার পর্যন্ত যোগ্যতা ছিল না ওর। চোখটা ঝাপসা হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগে সামনে একটা ছোট্ট বাচ্চাকে দেখে অ্যাক্সিলারেটরে জোরে ব্রেক কষতেই চাকাটা স্কিড করে পাশের গাছটায় ধাক্কা মারলো। তারপরেই সব অন্ধকার। 24 ঘন্টা পরে চোখ খুলেছে মৈনাক। হাসপাতালের বিছানায়, মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। চোখের সামনেটা তখনও আবছা, তবুও দেখতে পেল মৈনাক। সামনে একটা ফুটফুটে ছোট বাচ্চা, হয়তো হ্যালুসিনেশন। বাচ্চা কি করে আসতে পারে এখানে? মনে হলো কিছু ভুল দেখছে। চোখটা বন্ধ করতেই করলো আবার। হাতের উপরে একটা আলতো ছোঁয়া, খুব চেনা একটা স্পর্শ। মৈনাক। চোখটা খুলে সামনে তাকালো মৈনাক। রিক্তা দাঁড়িয়ে। কিন্তু এই রিক্তা একদম অন্যরকম। উচ্চশির, অদম্য আত্মবিশ্বাস চোখে মুখে। ওকে দেখে উঠে বসার চেষ্টা করতেই মৈনাক, শুয়ে থাকো, তোমার খুব রেস্টের দরকার এখন। বাচ্চাটার কিচ্ছু হয়নি, চিন্তা করো না। তোমারও হয়নি কিছু, তবে মাথায় খুব জোরে লেগেছিল, হাতেও ফ্র্যাকচার আছে। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না ও, এত কিছু পাল্টে গেছে। রিক্তার কথায় তবু মনে হচ্ছিল ও যেন সাথেই ছিল মৈনাকের। হাসপাতালের কেবিনে আরও 1-2জন পুলিশ ইন্সপেক্টর দাঁড়িয়ে। পেছন দিকে তাকিয়ে রিক্তা বলল, আপনারা আজ আসুন, কাল দেখা হবে। ঠোঁটের কোণে মুচকি একটা হাসি। ছোট্ট দুটো হাত দিয়ে জড়িয়ে ধরল মৈনাকের গলা। চোখের কোণে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে শুধু। কেন তুমি এত কষ্ট দিলে আমায় রিক্তা? কি প্রয়োজন ছিল এত ছলনার? কেন এত কিছু থেকে আমাকে দূরে সরিয়ে রাখলে তুমি এতগুলো বছর? এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে নিতে চাও তুমি? আচ্ছা বেশ, আমি গতকালই এখানে ব্লক ডিভিশন অফিসার হয়ে জয়েন করেছি। ঠিক করেছিলাম 1-2 দিনের মধ্যে অফিসটা একটু সামলে নিজেই তোমার সাথে দেখা করতে যাব। অথচ তার আগেই এত কিছু হয়ে গেল। আর মাঝে 4টে বছর আমি কাছে থেকে যা করতে পারতাম না, দূরে গিয়ে সেটাই করেছি। দোষ তোমার একার ছিল না, দোষ ছিল আমারও। খুব ছেলে মানুষ ছিলাম আমরা দুজনেই, তাই শাস্তি তুমি একা না, আমিও পেয়েছি সমানভাবে। তোমার থেকে বেশি রাত আমি জেগে কাটিয়েছি, কিন্তু সেদিন ওই সিদ্ধান্তটা নেওয়া বড্ড প্রয়োজনীয় মনে হয়েছিল। তুমি আমায় ক্ষমা নাও করতে পারো। তোমাকে ছেড়ে যদি দূরে না যেতাম, ফিরে পেতাম কি তোমায় এভাবে? দায়িত্বটা তো দুজনের সমান হওয়া উচিত। তাই দায়িত্ব নেওয়ার জন্য আমি নিজেকে তৈরি করেছি। অনেক চেষ্টা করেও আমি কখনো বিশ্বাস করতে পারিনি জানো। সেদিন তুমি আমায় ওই কথাগুলো মন থেকে বলেছিলে। সব কিছুর পেছনে তোমার এই কথাগুলো আমাকে সব সময় মনে করিয়ে দিত আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। তবুও সত্যি কি আমি পেরেছি নিজেকে সেইভাবে প্রমাণ করতে?
তোমার প্রতিপত্তি, সাফল্য, অর্থ এসব কোনো কিছুই চাইনি আমি কোনোদিনও। শুধু চেয়েছিলাম মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, নিজের সব দায়িত্ব নিজে মাথা পেতে নাও, অন্য কারোর উপরে ভরসা যেন না করতে হয় আমাদের। আর তুমি আস্থা পেরেছো বলেই আমি ফিরে এসেছি। কিন্তু আমার থেকেও বেশি তুমি নিজেকে বদলেছো। হ্যাঁ, কারণ যেন আর কখনো কোনো পরিস্থিতিতেই আমাদেরকে অন্যের সামনে মাথা নিচু না করতে হয়, যেন তোমার প্রয়োজনে আমি শক্ত করে তোমার হাত ধরতে পারি। সবই তো ঠিক হলো রিক্তা, তাহলে মিছিমিছি একটা অসহায় নিষ্পাপ প্রাণকে কেন চলে যেতে হলো বলতে পারো? কাছে গিয়ে বসে রিক্তা মৈনাকের। কি করে ভাবলে তুমি আমি এরকম ভাবতেও পারি? ধরে নাও ওটা অভিনয়ের একটা অংশ মাত্র। মানেটা কি রিক্তা? মৈনাকের গলায় উত্তেজনাটা স্পষ্ট। বলে রিক্তা, তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে বলছি, তুমি একটু শান্ত হয়ে শুয়ে থাকো প্লিজ। আমাদের মেয়ে নার্সারিতে পড়ে, একদম তোমার মতো দেখতে ওকে, জানো। হসপিটালে নিয়ে আসিনি, সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি, তারপর দেখা হবে তোমার সাথে। তবে একটা কথা, আমি ওই বাড়িতে ফিরে যাব না কখনো। যেই বাড়িতে সন্তানের থেকে অর্থের মূল্য বেশি, সেখানে আর যাই হোক আমার সন্তান বড় হবে না। তবে তুমি তোমার দায়িত্ব থেকে পিছপা হবে না। আমার দায়িত্ব আমি পালন করব, তোমারটা তুমি। কেউ যেন কখনো তোমাকে আর ছোট করতে না পারে, শুধু এইটুকুই তো আমি চেয়েছি। চোখের ভেজা পাতাতেও কণ্ঠস্বর দৃঢ় ও স্পষ্ট। তুমি জিতে গেছো, তুমি হারোনি রিক্তা। তুমি হারতে পারো না। আজ স্বীকার করতে বাধা নেই, অবহেলার আগুনই পুড়িয়ে খাঁটি সোনা করেছে আমাদের সম্পর্কটাকে। সব গ্লানি অপমান ধুয়ে মুছে মাথা উঁচু করে ঘুরে দাঁড়িয়েছে রিক্তা আজ। মৈনাক আর ওর সন্তানদের হাত ধরে এ যেন ওর সত্যি করে হেরে গিয়েও জিতে যাবার গল্প। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।